আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিনন্দন জানাচ্ছি মিরাজ খান সায়েন্স টিউটোরিয়াল পক্ষ থেকে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মিরাজ খান, বিএসসি পদার্থবিজ্ঞান বিভাগ। আজকে আমরা আলোচনা করব বিএসসি ইলেকট্রনিক্স 1-এর রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর হয় আমাদের রেকটিফায়ারের ক্ষেত্রে, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর। এই রিপল ফ্যাক্টরের আজকে আলোচনা করব রিপল ফ্যাক্টর কী আসলে, এবং এর হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও রিপল ফ্যাক্টরটা আজকে আমরা দেখব। তো আমরা আগে জানি যে রেকটিফায়ার কি। রেকটিফায়ার আমরা তোমরা যারা দেখো নাই, আমার কিন্তু আগে ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের তড়িৎ প্রবাহের কৌশলটা তোমরা ওখান থেকে দেখে নিবা। আর সেটা আগে দুইটা আমার লেকচার দেওয়া আছে। তো আজকে আমরা আলোচনা করব হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর নিয়ে। তো রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে একটা একমুখীকরণ ব্যবস্থা, যেটা এমন একটি ইলেকট্রিক ব্যবস্থা যার মাধ্যমে এসি প্রবাহকে ডিসিতে কনভার্ট করা হয়। আমি আবারও বলি, যেটা আমাদের রেকটিফায়ারটা হচ্ছে একমুখীকরণ, যার দ্বারা এমন একটি ইলেকট্রিক ব্যবস্থা যার দ্বারা এসি কম্পোনেন্টকে ডিসিতে কনভার্ট করা হয়। এটাই হচ্ছে আমাদের রেকটিফায়ার। তো তোমরা সংখ্যা সবাই লিখে নেবা। আর এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার। তো এই রেকটিফায়ারের ভিতরে আমি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমরা পুরোটা রিপল ফ্যাক্টর সম্পর্কে একটা ধারণা নিতে পারবা। আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারটা এভাবে ছিল। এটা হচ্ছে একটা ডায়োড, আর এখানে আমাদের এসি কারেন্ট এখানে আমি দিলাম, এসি কম্পোনেন্ট। তো এইখানে যখন তড়িৎ প্রবাহিত হবে, এখানে এসি কারেন্ট প্রবাহিত হবে এই কয়েলে, তখন এখানে কিছু ফ্লাক্স এখানে আঘাত করবে, তখন এখানে উপরস্থ হাফ সাইকেলের জন্য পজিটিভ হবে, তখন এইখানে এই পজিটিভ আর পজিটিভ কানেকশনে ফরওয়ার্ড বায়াস থাকবে, কারণ একটা ডায়োড যখন এখানে পজিটিভ এখানে নেগেটিভ থাকলে ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এখানে আরএলের ভিতর দিয়ে, লোড রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। কিন্তু যখন উপরস্থ হাফ সাইকেলের জন্য এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার নিম্নস্থ হাফ সাইকেলের জন্য, এই নিম্নস্থ হাফ সাইকেলের জন্য উপরেরটা হবে নেগেটিভ, এটা হবে পজিটিভ, তখন এখানে এটা রিভার্স বায়াস হয়ে যাবে, কারণ এখানে পজিটিভ এই নেগেটিভ, কারণ ডায়োডের এইটা হয় পজিটিভ এটা নেগেটিভ, তখন এখানে রিভার্স বায়াস, এখানে তার ভিতরে কোনো কারেন্ট যাবে না। তখন আমরা এইভাবে পাইতাম, তখন আমরা গ্রাফটা পাইতাম এইভাবে আমাদের গ্রাফটা হইতো। উপরস্থ হাফ সাইকেলের জন্য আমরা একটা পাইতাম, কিন্তু নিম্নস্থ হাফ সাইকেলের জন্য আমাদের এটা রিভার্স বায়াসে থাকতো, তখন এখানে একটা গ্যাপ যাইতো, তখন আবার উপরস্থ হাফ সাইকেলের জন্য এটা হয়ে যেত পজিটিভ আর এটা হইতো নেগেটিভ, তখন আবার এখানে আবার একটা পাইতাম এই যে। তো এইভাবে এখন দেখো, এইভাবে যদি আমি একটা গ্রাফটা আনি এখানে এটা, তাহলে আমাদের ডিসি কারেন্টের যে গ্রাফটা এইভাবে ছিল, ডিসি কারেন্টের গ্রাফটা এইভাবে, তো আমাদের প্রায় ডিসির মতো দেখায়। তো রেকটিফায়ার হচ্ছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে এসি প্রবাহকে ডিসিতে রূপান্তর করা হয়। এসি প্রবাহের এই যে এসি প্রবাহের যে গ্রাফটা, এটাকে আমরা কিতে প্রবাহিত করছি, প্রমাণ করছি ডিসিতে কনভার্ট করেছি আমরা, এই যে ডিসিতে কনভার্ট করছি। তাহলে রেকটিফায়ার এমন একটি ইলেকট্রিক ব্যবস্থা যার মাধ্যমে এসি প্রবাহকে ডিসিতে কনভার্ট করা হয়। তাহলে এটা আমরা জানলাম। এবার আসবো আমরা রিপল ফ্যাক্টর। তো রিপল ফ্যাক্টরের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের জানতে হবে, যে আমরা বাসা বাড়িতে যে টিভি চালাই, টিভির ভিতরে যে রেকটিফায়ার ব্যবহার হয়, টিভি কিন্তু আমাদের এসি কারেন্টে চলে না। এটা হয়তো আমরা দেখাই যে এসি কারেন্টের সাথে আমি কানেকশন দিলাম, কিন্তু তার ভিতরে রেকটিফায়ার থাকে, সে ডিসিতে কনভার্ট করে দেয়, তারপর সেটা ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কি বাসা বাড়িতে যে যা কিছু ব্যবহার করব তার ভিতরে কি আমাদের কি হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করব না ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করব, সেটা ডিপেন্ড করবে রিপল ফ্যাক্টরের উপর। তো রিপল ফ্যাক্টর দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা কোনটা ব্যবহার করলে আমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস আগে দেখব যে রিপল ফ্যাক্টরটা আসলে কোথা থেকে আসে। রিপল ফ্যাক্টরটা এখানে দেখবা যে যখন আমি এখানে পালস সেটিংস শুরু হবে ফুল ওয়েভের জন্য, এসি কারেন্টের জন্য যখন পালস শুরু হবে, পালস তো বোঝো সবাই, পালস হচ্ছে তরঙ্গ বা কম্পন। পূর্ণ কম্পন বলতে একটা তরঙ্গ বোঝায়। যখন এখানে পালস দিবে, এই যে তরঙ্গ শুরু হবে, যখন তরঙ্গ শুরু হবে এখানে কিন্তু এসি কারেন্টটা ঠিক এভাবে যায় আর তরঙ্গ অনুসারে, আর ডিসি কারেন্টটা ঠিক এভাবে যায়। তো এইবার দেখো, এসি কারেন্টে যখন পালস দিবে, আমাদের এই কারেন্টটা কিন্তু তরঙ্গ আকারে, যে আমাদের যে বাল্বটা উপরে জ্বলতেছে এখন, এটাও কিন্তু এসি কারেন্টে জ্বলতেছে, তরঙ্গ আকারে এটা প্রবাহিত হয়, ঠিক আছে। তো তরঙ্গ আকারে যদি প্রবাহিত হয়, এই ক্ষেত্রে এখানে তো ডিসি কারেন্ট
পাবো আমরা, এখানে তো ডিসি কারেন্ট পাবো, কিন্তু তার ভিতরে কিছু এসি কম্পোনেন্ট পাবো। এখন কি পরিমাণ এসি কম্পোনেন্ট পাবো? আমি ইনপুট দিলাম এসি কারেন্ট, পাইলাম ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্টের ভিতরেও সামান্য পরিমাণ আমরা এসি কম্পোনেন্ট এর ভিতরেও পাবো। এখন সেটা হাফ ওয়েভে বেশি পাবো না ফুল ওয়েভে বেশি পাবো, তার সেটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। যে আমরা আউটপুটে ডিসি এর ভিতরে প্রতি এককের মধ্যে কতটুকু এসি পাওয়া যায় তাকে বলা হয় রিপল ফ্যাক্টর। তাহলে আমি রিপল ফ্যাক্টরের সংখ্যাটা লিখে দেই, তোমরা সবাই সংখ্যাটা লেখো। এই সার্কিটে আমরা এই আউটপুটে যে কতটুকু পাবো সেটাই রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর হচ্ছে, সংখ্যাটা আমি লিখে দেই, সবাই লিখে নিবা। রিপল ফ্যাক্টর আউটপুটে প্রাপ্ত ডিসি এর মধ্যে প্রতি এককে বিদ্যমান এসি এর পরিমাণকে, প্রতি এককে বিদ্যমান এসি এর পরিমাণকে রিপল ফ্যাক্টর বলা হয়। তো সংখ্যা সবাই লিখে নেবা। তাহলে আউটপুটে প্রাপ্ত এসি এর পরিমাণকে আউটপুটে প্রাপ্ত ডিসি এর মধ্যে প্রতি এককে বিদ্যমান এসি এর পরিমাণকে রিপল ফ্যাক্টর বলে। আউটপুটে প্রাপ্ত এসি এর পরিমাণকে রিপল ফ্যাক্টর বলা হয়। তাহলে আউটপুটে প্রাপ্ত ডিসি এর মধ্যে প্রতি এককে বিদ্যমান এসি এর পরিমাণ কি বলে? রিপল ফ্যাক্টর। আমরা এই আউটপুট এইটার ভিতরে আমি যতটুকু পাবো আমি জানি না। তো এবার আমরা যদি ফুল ওয়েভ রেকটিফায়ারও দেখি, ফুল ওয়েভ রেকটিফায়ারও কি ডিসিতে কনভার্ট হবে, তার ভিতরে আমি প্রতি এককে কী পরিমাণ এসি কম্পোনেন্ট পাবো, এটাই হবে আমাদের রিপল ফ্যাক্টর। তাহলে এসি বর্তনীর তত্ত্ব অনুসারে আমরা দেখব, এসি বর্তনীর তত্ত্ব অনুসারে আমরা এখানে লিখব এসি বর্তনীর তত্ত্ব অনুসারে জানি আমরা এখানে যেই পরিমাণ এসি কারেন্ট দিব সেই কারেন্টের পরিমাণটা হচ্ছে আমাদের IRMS। আমরা লেখার টেকনিকটা দেখি, আমি কিন্তু আয়ত্ত করা কৌশলটা দেখাই দিতেছি কীভাবে আমরা এটা আয়ত্ত করব। তারপরে কী পাবা তুমি? এখানে পাবা IDC, পাবা কী পাবা? ডিসি কারেন্ট পাবা, IDC। আউটপুটে ইনপুটে দিছো এইটা, আউটপুটে পাবা IDC, ডিসি কারেন্ট পাবা। তার সাথে কিছু কম্পোনেন্ট পাবা, কার? এসি কারেন্টের। তাহলে এসি কারেন্টের কম্পোনেন্ট লিখতে হলে আমরা IRMS দিব, IRMS। এখন কত কি পরিমাণ পাবো? এই পরিমাণ পাবো না, এখানে কিছু হালকা পরিমাণ পাবো, এই জন্য পেরাম দিয়ে প্রকাশ করবো। এইবার সব জায়গায় স্কোয়ার দিয়ে দেবো। এটা হচ্ছে এসি কারেন্টের তত্ত্ব, আজীবনের জন্য সত্য সবাই মুখস্থ রাখবা, ঠিক আছে? এসি কারেন্টের তত্ত্ব এটা। তো এটা এবার আমরা মুছে দেব, বর্তনী আর দরকার নেই আমাদের। তাহলে IRMS স্কোয়ার ইকুয়াল I স্কোয়ার ডিসি প্লাস IRMS স্কোয়ার। আমি এই সূত্রটার দিকে সবাই লক্ষ্য করতে বলি, এই যে সূত্রটার দিকে সবাই লক্ষ্য রাখবা। এই সূত্রটার জন্য, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা আমাদের লাগবেই রিপল ফ্যাক্টর প্রমাণ করার জন্য। তো রিপল ফ্যাক্টর বের করার জন্য, প্রতিটা রিপল ফ্যাক্টর বের করার জন্য তো আমরা যে সংজ্ঞাটা লিখছিলাম
এখানে রিপল ফ্যাক্টর যে সংখ্যা লিখছিলাম আউটপুটে প্রাপ্ত ডিসি এর মধ্যে প্রতি এককে বিদ্যমান এসি এর পরিমাণকে রিপল ফ্যাক্টর বলা হয়। তো এখানে এই রিপল ফ্যাক্টরকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, গামা দ্বারা প্রকাশ করতে পারি। কেউ গামা দ্বারা প্রকাশ করতে পারো, কেউ আর দ্বারা প্রকাশ করতে পারো। তো এখানে রিপল ফ্যাক্টরে যে আমাদের সূত্রটা যেটা হবে সেটা হবে আরএমএস ভ্যালু অফ আরএমএস কার ক্ষেত্রে লেখা হয়? আরএমএস শুধুমাত্র এসি বর্তনীর ক্ষেত্রে লেখা হয়। তাহলে এসি কম্পোনেন্ট অফ আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট ইন আউটপুট। আমরা আউটপুটে কি পরিমাণ এসি কম্পোনেন্ট পাবো, আমরা আউটপুটে কি পরিমাণ এসি কম্পোনেন্ট পাবো সেটাই হবে আমাদের আউটপুটে। আর তাহলে এটা হবে ভ্যালু অফ ডিসি কম্পোনেন্ট ডিসি কম্পোনেন্ট ইন আউটপুট। এই যে তাহলে আমরা কি পাইলাম, ডিসির ভিতরে ডিসি কারেন্টের ভিতরে কতটুকু আমি আউটপুটে এসি কারেন্ট পাবো সেটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। তাহলে রিপল ফ্যাক্টর এখন দেখো তাহলে কি পরিমাণ আউটপুটে কি পরিমাণ আমি এসি কারেন্ট পাবো, এই যে প্রাইম পরিমাণ, প্রাইম আই স্কোয়ার প্রাইম আইআরএমএস স্কোয়ার প্রাইম পরিমাণ আমরা পাবো। তাহলে এখানে এটা আমরা লিখবো কি লিখবো, এখানে আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই ডি সি, এটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর আর এর সূত্র। ঠিক আছে, তো এখানে স্কোয়ার হবে না কারণ এটা স্কোয়ার এসে এই সূত্রের ক্ষেত্রে, আর এটা প্রাইম হবে কারণ আমাদের এখানে যে আমরা কতটুকু কম্পোনেন্ট এসি কম্পোনেন্ট কতটুকু পাইলাম আউটপুটে, সেটা আউটপুটে স্কোয়ারটা এটা হচ্ছে এসি বর্তনীর তথ্য অনুসারে সবগুলো স্কোয়ার দিতে হয়। কিন্তু রিপল ফ্যাক্টরে আমাদের রিপল ফ্যাক্টর হচ্ছে কতটুকু আমি এসি কারেন্ট পাবো কার ভিতরে, ডিসি আউটপুটে ডিসি এর ভিতরে, এটা হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টর সূত্র এটা আমাদের মনে রাখতে হবে, রিপল ফ্যাক্টর সূত্র। তো এইটা আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে। তো এবার আমরা যেই কাজটা করব, এখানে দেখো এখানে আমাদের রিপল ফ্যাক্টর সূত্রটা কি আসছে, আর ইকুয়াল আই প্রাইম আর এম এস ডিভাইডেড বাই আইডিসি। তো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এখানেও দেখো আমাদের কিন্তু আই প্রাইম স্কোয়ার আইডিসি আছে। তাহলে এইটাকে আমরা কোনো অবস্থায় যদি এই অবস্থায় বানাইতে পারি, তার পরিবর্তে আমরা আর বসাইতে পারি রিপল ফ্যাক্টর, তাহলে আমরা সেই অবস্থায় এখানে বানাবো। তো এসি বর্তনীর তথ্য অনুসারে আমরা যেটা জানি সেই সূত্র আমরা এখানে লিখবো, এসি বর্তনীর তথ্য অনুসারে যেটা জানি। তাহলে এটাকে আমরা এটা এইভাবে লেখা আছে, আমরা যদি এইভাবে লিখি কোনো সমস্যা নাই। আই ডি সি স্কোয়ার প্লাস আই প্রাইম স্কোয়ার আর এম এস ইকুয়াল আই স্কোয়ার আর এম এস। এখন এখানে যদি আমি উভয়পক্ষে আইডিসি দিয়ে ভাগ করে দিই, আইডিসি দিয়ে ভাগ করে দিই সব জায়গায়, তখন কি হয়, এখানে হয়ে যায় 1, এখানে হয়ে যায় 1 আই স্কোয়ার সব জায়গায়। আমি আবার এটা করে দেখাই, আই স্কোয়ার ডিসি প্লাস আই স্কোয়ার প্রাইম আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি ইকুয়াল আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি। তাহলে দেখো এখানে এটা কাটে যায়, থাকে এখানে 1, আমি এটা আগেই বলছিলাম যে এখানে 1 হবে, প্লাস এখন দেখো এই জিনিসটা এটাকে আমরা লিখতে পারি আই আর এম এস ডিভাইডেড বাই আইডিসি স্কোয়ার ইকুয়াল, এখানে একটা প্রাইম আছে আর এখানে আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি, এবার আমরা লিখতে পারি। তো এবার আমরা একটু এইচডি লিখি। দেখো এখানে 1, এই 1 আমরা লিখলাম,
অন লেখার পরে প্লাস, তারপরে আছে এটার পরিবর্তে আমরা কী বসাইতে পারি, আর বসাইতে পারি, এই যে আর বসাই দিলাম। তারপরে এখানে আমরা কী বসাইতে পারি, এটা এভাবে থাকবে, এটার পরিবর্তে আমরা কিছু বসাইতে পারি না, আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি। তো এবার এখানে আমাদের একটা আর স্কোয়ার আছে, আর স্কোয়ারটাও দিই না সবাই, এই যে এই মানটা আমরা এখানে বসানোর পরে এটা হবে আর স্কোয়ার। তো এবার এই যে ওয়ানটা ওই সাইড চলে যাবে, তাহলে হবে আর স্কোয়ার ইকুয়াল আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি মাইনাস 1। এখন এই লাইন থেকে আমরা এই সাইডটা মুছে দিব। এখন দেখো এখানে এই আর স্কোয়ার যে রুট হয়ে যাবে, তাহলে হয় আর ইকুয়াল রুট ওভার আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি মাইনাস 1। এইটা হচ্ছে রিপল ফ্যাক্টরের সূত্র, ইকুয়েশন নাম্বার 1 নম্বর দিয়ে রাখো। এটা হচ্ছে রিপল ফ্যাক্টরের ক্ষেত্রে। এখন আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে এবং ফুল ওয়েভের এইটার সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করব রিপল ফ্যাক্টরের ক্ষেত্রে। রিপল ফ্যাক্টর সূত্র আর ইকুয়াল রুট ওভার আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি মাইনাস 1। এখন এটা হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টরের সূত্র। আর রিপল ফ্যাক্টর বের করা, এটা হচ্ছে হাফ ওয়েভ এবং ফুল ওয়েভের ক্ষেত্রে বের করবো। আর রিপল ফ্যাক্টরের আসল বেসিক যে সূত্র সেটা হচ্ছে আই প্রাইম আর এম এস, কতটুকু আমরা পাই এসি কারেন্ট, কার ভিতরে ডিসির ভিতরে কতটুকু মিক্সার হিসেবে এসি কারেন্ট পাই, সেটাই হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। তো এখন এই রিপল ফ্যাক্টর এখানে যদি আমরা হাফ ওয়েভের আইডিসির মান জানি, আর যদি হাফ ওয়েভের এই যে, তো আমরা একটা জিনিস জানবো এখানে, এটা হচ্ছে আইআরএমএস। দেখো আমরা আর সূত্র লেখাই তারপরে দেখাই, এখন এগুলো সব মুছে দেই তারপরে দেখাই। হাফ ওয়েভের ক্ষেত্রে একটা জিনিস তোমরা মনে রাখবা যে আইআরএমএস, হাফ ওয়েভের আইআরএমএসটা হবে আইআরএমএস, হাফ ওয়েভের ক্ষেত্রে আইআরএমএসটা হচ্ছে আই নট ডিভাইডেড বাই 2, আই নট ডিভাইডেড বাই 2। এটা মুখস্থ রাখতে হবে হাফ ওয়েভের ক্ষেত্রে। হাফ ওয়েভ অর্ধ তরঙ্গের জন্য আমি লিখি দিই এখানে, অর্ধ তরঙ্গ, অর্ধ তরঙ্গ রেকটিফায়ারের জন্য আইআরএমএসটা কত, এটা আইআরএমএসটা আই নট ডিভাইড বাই 2। এবং আইডিসি যেটা, এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে আই নট ডিভাইডেড বাই পাই, আই নট ডিভাইড বাই পাই। এই দুইটা জিনিস এখন আমি দুইটা জিনিস জানি হাফ ওয়েভের ক্ষেত্রে। হাফ ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর বের করতে পারবো অবশ্যই, এখানে যদি বসাই দেয় তাহলে হাফ ওয়েভের ক্ষেত্রে রিপল ফ্যাক্টরটা কী হবে, আর ইকুয়াল রুট ওভার, তো এই দেখো আই নট ডিভাইডেড বাই 2 স্কোয়ার ডিভাইডেড বাই আইডিসি, তাহলে এখানে আইডিসির মান হচ্ছে আই নট ডিভাইডেড বাই পাই স্কোয়ার মাইনাস 1। এবার দেখো তাহলে আমাদের যে মানটা দাঁড়ায় রুট ওভার আই নট স্কোয়ার ডিভাইডেড বাই 4, এখানে দাঁড়ায় উল্টাই দিলাম আমরা একসাথে পাই স্কোয়ার আই নট স্কোয়ার মাইনাস 1। এখন দেখো এইটা আই নট স্কোয়ার যায়, তো এখানে আসে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস 1। তো কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে তো ক্যালকুলেটর সাইডে চাপ দিবা, তো এটা ক্যালকুলেটর করলে আমার যে মানটা আসবে সেটা আসবে 1.21। তাহলে এইটা যে 1.21 আমি পাইলাম, এটা পাইলাম আমি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর। হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে রিপল ফ্যাক্টর কত, 1.21। আমরা তোমরা একটু খেয়াল রাখবা, এই মানটা খেয়াল রাখবো যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে 1.21 আমাদের এই মানটা কিন্তু লাগবে, কারণ আমরা কোনটা বেশি উপযোগী সেটা ডিসিশন নেওয়ার জন্য রিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে, এটা আমরা দেখবো এই সময়। তো এবার ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, এবার পূর্ণ তরঙ্গের জন্য আমরা দেখবো এবার রিপল ফ্যাক্টর কত আসে। তো রিপল ফ্যাক্টর কি, আর ইকুয়াল রুট ওভার আই স্কোয়ার আর এম এস ডিভাইডেড বাই আই স্কোয়ার ডিসি মাইনাস 1। তাহলে এবার পূর্ণ তরঙ্গের জন্য, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার, এবার পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারের জন্য আমরা কি দেখবো, তাহলে এইটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা আমাদের কি লাগবে, আইআরএমএস। তাহলে আইআরএমএসটা কত হবে এখানে দেখি, আইআরএমএস, এটা আইআরএমএসটা হবে পাই ডিভাইড, আইআরএমএসটা হবে আই নট হচ্ছে এসি কারেন্টের শীর্ষ মান। আই নট কি, এসি কারেন্টের শীর্ষ মান, এই পরিচয়টা তোমরা জানি রাখবা, এসি কারেন্টের শীর্ষ গড় মান এটা বলতে পারো।
তো ডিভাইডেড বাই √2, আর কিছুক্ষণ আগের যে হাফ ওয়েভে ছিল সে সময় ছিল আমাদের কিন্তু 2, আর এবার কিন্তু √2, ঠিক আছে। আর যে আমাদের লাগবে আরেকটা লাগবে কি আইডিসি, এই মানটা মুখস্থ রাখবা। আইডিসি ইকুয়াল এখানে হবে I0 ডিভাইডেড বাই, এখানে 2I0 হবে, 2I0 ডিভাইড বাই পাই, আর আগেরটা কী ছিল I0 ডিভাইড বাই পাই, আর এটা হবে কি 2I0 ডিভাইড বাই পাই। তো এইবার আমরা এটা সিরিয়ালি অগ্রসর হব। তো এবার সূত্র যদি এবার বসাই দিই আমি, এটা দেখো আর ইকুয়াল √, এখানে IRMS এর মান হচ্ছে I0 ডিভাইডেড বাই √2 স্কোয়ার ডিভাইডেড বাই 2I0 ডিভাইডেড বাই পাই স্কোয়ার মাইনাস 1, আমরা সূত্র অনুসারে বসাই দিলাম। তো আমরা হাফ ওয়েভের ক্ষেত্রে পরীক্ষায় আসুক আর ফুল ওয়েভের ক্ষেত্রে আসুক আমরা সবভাবেই পারবো, খালি এই সবাই এই সূত্রটা মুখস্থ রাখবো, এই সূত্রটায় এটা বসাই দিব। তো এবার দেখো আমি একসাথে উল্টাই দিব। তো এখানে হয় I0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়, কারণ রুট এবং স্কোয়ার কাটিয়ে যায়, হয় 2 ইন্টু এখানে হয় দেখো পাই স্কোয়ার 2 দুগুণে 4 হয়, আর এখানে আর I0 হয় স্কোয়ার ইন্টু I0 স্কোয়ার মাইনাস 1, আমি একসাথে করে দিলাম। এই I0 স্কোয়ার শেষ হয়ে যায়, আর এখানে এটা করলে আসে 4 দুগুণে 8 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 8 মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে যেটা আমাদের আসে 0.48, তাহলে এটা ক্যালকুলেটর চাপ দেবা তোমরা আসবে কত 0.4 পাই স্কোয়ার ডিভাইড বাই 8 মাইনাস 1কে চাপ দিলে। এখন দেখো তাহলে রিপল ভেক্টর কি, রিপল ভেক্টর হচ্ছে আউটপুটে প্রাপ্ত এসি কম্পোনেন্টের সংখ্যা, এসি কম্পোনেন্ট মানে এসি এর পালসের সংখ্যা, এসি এর তরঙ্গের সংখ্যা আউটপুটে প্রাপ্ত। এখন দেখো আমি হাফ ওয়েভের ক্ষেত্রে পাইলাম 1.21, এতগুলো কম্পন দেয়, যেখানে তোমার যদি তুমি টিভিতে কানেকশন দাও, যাতেই তুমি কানেকশন দাও, বা বাল্বে কানেকশন দাও, বাল্ব তো আমাদের এসি গাড়িটি চলে, ফ্রিজ, সেখানে তুমি কানেকশন যদি দাও আর সেখানে যদি তোমার এসি কম্পোনেন্টের সংখ্যা বেশি থাকে তাহলে ওটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখো এখানে পালস সংখ্যা বা তরঙ্গ সংখ্যা দেয় 1.21, আর কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে দেয় আমাদের 0.48, মানে কত কম, তার মানে কম কম্পন দিলে এসি কম্পন যদি তোমার টিভির ভিতরে কম দেয় তাহলে টিভিটা সুরক্ষিত থাকবে, সে তার অতটা সমস্যা হবে না। কিন্তু যদি বেশি কম্পন দেয়, কারেন্টে বারবার কম্পন দেয়, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে দেখো এখানে আমাদের হাফ ওয়েভের ক্ষেত্রে আসলে 1.21 এতগুলো কম্পন দেয়, কিন্তু ফুল ওয়েভের ক্ষেত্রে আমাদের 0.48, মানে ক্ষুদ্র একটা জিনিস, ক্ষুদ্র কম্পন। তো আমরা এটা ব্যবহারের জন্য তাহলে আমরা একটা কথা জানবো যে হাফ ওয়েভের ক্ষেত্রে হাফ ওয়েভের চেয়ে ফুল ওয়েভ রেকটিফায়ারটা ব্যবহার বেশি উপযোগী, হাফ ওয়েভ রেকটিফায়ারের চেয়ে ফুল ওয়েভ রেকটিফায়ারটা ব্যবহারের জন্য বেশি উপযোগী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইলেকট্রনিক্সের পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।